আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এন্ড আপনাদের দোয়ায় আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে দুইটা ঘটনা নিয়ে আসলাম আপনাদের মাঝে। অবশ্যই ঘটনাগুলো আপনাদের অনেক পছন্দ হবে, কিন্তু মন দিয়ে দুটোটা ঘটনা লাস্ট পর্যন্ত শুনতে হবে। আচ্ছা চলুন ঘটনায় যাওয়া যাক। ঘটনার মেন পয়েন্ট হয়েছে একটা ঘটনার সতীবতী রোকেয়া বেগমের অভিশাপ। চলুন শুরু করি। বরিশালের এক গ্রাম, নাম চরকেশবপুর। দিনে শান্ত, মানুষজন মাঠে কাজ করে, কিন্তু রাতে এই গ্রামটা যেন এক অন্য দুনিয়া। সেই গ্রামে থাকতো এক মহিলা, রোকেয়া বেগম। সবাই তাকে রোকেয়াবতী বলে ডাকত। স্বামী মারা যাওয়ার পর সে একদম একা হয়ে গিয়েছিল। তারপর থেকেই গ্রামের মানুষ ওকে ভয় পেতে শুরু করে। এক রাতে দেখা গেল রোকেয়াবতী মসজিদের পেছনের জঙ্গলে একা বসে আছে। কাউকে দেখা যায় না, কিন্তু ও কথা বলছে যেন কারো সাথে। বাতাসে আতরের গন্ধ ছড়িয়ে পড়ে আছে, আর হালকা একটা কণ্ঠ শোনা যায়, চলে যা, এখনো সময় আছে। তারপর থেকেই গ্রামের মধ্যে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। রাত নামলেই তার বাড়ির চারপাশে লাল আলো দেখা যায়। ছাগল হঠাৎ চিৎকার দেয়, কুকুর একদিকে মুখ করে হাউল দেয়। গ্রাম জুড়ে ভয় ছড়িয়ে পড়ে। মানে গ্রামটার মধ্যে সতী নারীর স্বামী যখন মারা গেছে, তারপর থেকে গ্রামটা কেমন যেন একটা আউলা জল হয়ে গেছে। গ্রামের মতন সব অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। মানে একদিকে ছাগল ডাকে, কাক ডাকে, বা রাত হলে শিয়াল ডাকে। মানে অদ্ভুত সব ঘটনা ওই গ্রামটার মধ্যে শুরু হয়েছে আর কি। একদিন গ্রামের এক ছেলে সাজ্জাদ সাহস করে তাল গাছে উঠে দেখে, মানে সাজ্জাদ ছেলেটা তাল গাছে উঠে কি হয় রাতে এটা দেখার জন্য আর কি। রাত 2টা নাগাদ সে দেখে রোকেয়াবতী উঠোনে বসে আছে, আর তার চারপাশে 6-7টা ছায়া ঘুরছে। ছায়াগুলো যেন ফিস ফিস করছে। আর রোকেয়াবতী বলছে, আজ যে আমার মাথা মানবে না, না সরি, আজ যে আমার কথা মানবে না, তার গড় পুরাবো। মানে ওই ছেলেটা যখন তাল গাছে উঠছে দেখার জন্য যে রাত্রে কি হয়, ওই 2টা নাগাদ ওই ছেলেটা তাল গাছ থেকে রোকেয়াবতীর উঠোনের দিকে তাকায়। ওই উঠোনেই দেখে রোকেয়াবতী বসে আছে মাটিতে, আর তার চারপাশে 6-7টা অবয়ব ঘুরতেছে। আর রোকেয়াবতী ওই অবয়বের দিকে ইঙ্গিত করে বলছে যে আজকে আমার কথা শুনবে না, তার গড় পুরাবো। সেই রাতেই সাজ্জাদ জ্বরে পড়ে। মানে সেই রাতেই সাজ্জাদের জ্বর উঠে যায়। গান ফিরে সে শুধু বলে, তারপর ওর গান হারাই ফেলছে। আর গান ফিরার পর সে দেখে তার বাসায়, তখন সে গান ফেরার পরে শুধু বলে, আমি ওদের দেখেছি, ওরা মানুষ না, আগুনে ঘেরা। 3 দিন পর সাজ্জাদ মারা যায়। মানে ঘটনাটা হয়েছে, সাজ্জাদ যে দেখছে রাতের 2টার দিকে ওই ঘটনাটা, ওই সময় ওই ঘটনাটা দেখার পরে ওই গাছ থেকে মূলত মানে পড়া যায় নিচে, পড়ার পরে ওই জ্ঞান হারাই ফেলে। তারপরের দিন যখন তার জ্ঞান ফিরে, সে দেখে বিছানার মধ্যে, আর সে শুধু একটা কথাই বলছে যে আমি ওদের দেখেছি, ওরা মানুষ না, আগুনে ঘেরা। তার 3 দিন পরেই সাজ্জাদ মারা যায়। দাফনের সময় হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায়। সাজ্জাদকে যখন দাফন করা হয় ওই সময়টায় কালো মেঘে আকাশ ঢেকে যায়, জ্বর ওঠে, আর দূর থেকে দেখা যায় রোকেয়াবতীর জানাজায় একটা পাশে দাঁড়িয়ে আছে আর হাসতেছে। এরপর থেকে কেউ তার বাড়ির পাশে দিয়ে হাঁটতো না। ইমাম সাহেব 3 দিন ধরে ইয়াসিন শরীফ পড়লেন। মানে ইমাম সাহেব আয়েশা ওর বাড়ির সামনে ইয়াসিন শরীফ, মানে ইয়াসিন বা কোরআন শরীফ, ইয়াসিন সূরাটা ওই 3 দিন নাগাদ ওর বাড়ির কাছে দাঁড়ায় দাঁড়ায় উনি পাঠ করছে। কিন্তু রাতে আবারও শোনা গেল এক নারীর কণ্ঠ, তুমি তুমি থামাও না কেন, ওরা তো আমার সন্তান। এক ভোরে দেখা গেল রোকেয়াবতীর ঘরটা পুরো ছাই হয়ে গেছে। মানে রোকেয়াবতীর ঘরটা পুরো ছাই হয়ে গেছে, আর দেহ নেই, তার দেহটা নেই, শুধু একটা
মারা ভেতরে। রোকেয়া বুতির ঘরটা পুরো ছাই হয়ে গেছে, তার দেহ নেই, শুধু একটা রূপার আংটি আছে যার ভেতর লেখা আল্লাহু আকবার। আজও রাতে কেউ যদি ওই জায়গায় যায়, বাতাসে হালকা আতরের গন্ধ পাওয়া যায়, আর দূর থেকে ভেসে আসে এক নারীর কণ্ঠ, তুমি কি আমার সন্তানকে দেখেছো? আর এখানেই গল্পটা শেষ হয়েছে মূলত। তো ঘটনাটা হয়তো বা অনেক অগোছালো ছিল, মানে পড়তে খুবই সমস্যা হয়েছে আমার। তো আপনাদের যতটুকু সম্ভব আমি বোঝাতে চাইছি, উনি হয়তো বা ঘটনাটা ভালো করে বোঝাই লিখতে পারে নাই। তো অবশ্যই আপনারা এটাকে সুন্দরভাবে বোঝা নিয়েছেন, হয়তো বা আমি যতটুকু পারছি বোঝাইছি। এখন আরেকটা ঘটনা আছে, এখন ওইটা শুরু করব। ওইটাও একটা বাস্তব ঘটনা নিয়ে এই স্ক্রিপ্টটা পাঠাইছে আমাদের এক ভাই। স্ক্রিপ্টের মধ্যে মেইন যে পয়েন্টটা, মানে ঘটনাটা যেটার উপরে, এটা হচ্ছে শ্মশানের রাতের আর্তনাদ। মানে নামটা কিন্তু অনেক সুন্দর, মানে শ্মশানের রাতের আর্তনাদ। আচ্ছা, পড়ি আসেন। ময়মনসিংহের এক প্রত্যন্ত গ্রাম, নাম বিলদারপাড়া। গ্রামটা ছোট, কিন্তু পাশে একটা পুরনো শ্মশান আছে। লোকজন বলে এই শ্মশানেই রাতে কেউ ঘোরে। দিনে জায়গাটা শান্ত, কিন্তু সূর্য নামলেই বাতাস ভারী হয়ে যায়, আর একটা অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ে, ধূপের, পচা ফুলের আর ধোয়ার গন্ধ। মানে শ্মশানটা যখনই দিনের বেলা খুবই শান্ত থাকে, আর রাত হলে এটার মধ্যে মানে পচা গন্ধ, ধূপ জ্বালানোর বা কাঁচা ফুলের গন্ধ, মানে পচা ফুল, এরকম টাইপের গন্ধগুলা আসে আর কি। আচ্ছা, সেই গ্রামের এক যুবক নাসিম, তার সাহসের কোনো সীমা ছিল না। সবাই ভয় পেত, কিন্তু সে বলতো ভূত বলে কিছুই নাই, সব গাঁজাখুরি কথা। এক রাতে বন্ধুরা চ্যালেঞ্জ দিল যে রাতে 12টায় শ্মশানে যাবে একা একা। রাত 12টা বাজতেই সে টর্চ হাতে নিয়ে বের হয়ে গেল। চাঁদের আলোয় মলিন কুয়াশায় ঘন হয়ে উঠেছে। দূর থেকে শ্মশানের কালো গাছগুলো দেখা যায়, মনে হয় কেউ দাঁড়িয়ে আছে। আচ্ছা, ওই যেই ছেলেটা খুবই সাহসী, ওই ছেলেটা তাদের বন্ধুদের সাথে বাজি ধরছে আর কি, যে আমি রাত 12টার পর শ্মশানে যাব এবং তোমাদেরকে দেখাই দেবো, তার সাহসের ইয়েটা দেখাই দিবে আর কি। আচ্ছা, তখন ওই ছেলেটা রাত 12টা বাজে টর্চ নিয়ে ওই শ্মশানে গেছে। যাওয়ার পর কি হলো, আমরা সামনের দিকে আগাই। নাসিম বলে, দেখি আজ ভূত কেমন হয়। সে ঢুকে ভিতরে, চারদিকে নিস্তব্ধ, শুধু বাতাস, শুকনো পাতার শব্দ। হঠাৎ কোথা থেকে যেন একটা মেয়ের কান্নার শব্দ আসে, একবারে জোরে, একবার আস্তে। নাসিম টর্চের আলো ফেলে, মানে কেউ নাই, মানে যেখান থেকে শব্দগুলো আসতেছে কান্নার, নাসিম ওই টর্চ দিয়ে ওইখানে টিপ দেয় আর কি। তো ওইখানে কিছুই দেখে না উনি। আচ্ছা, আরেকবার শব্দটা আসে, একবার পেছন থেকে। সে ঘুরে দাঁড়ায়, দেখে এক কালো ছায়া, মুখ দেখা যায় না। ছায়াটা ধীরে ধীরে এগিয়ে আসছে। নাসিম বলে, কে ওখানে? মানুষ হলে কথা বলো। কোনো উত্তর নাই। ছায়াটা একদম কাছে এসে থামে, তারপর হঠাৎ মাথা নিচু করে বলে, তুমি কেন আমার ঘরে ঢুকলা? এই মুহূর্তেই নাসিমের শরীর ঠান্ডা হয়ে যায়। সে পেছনে যেতে চায়, কিন্তু পা পড়ছে না। টর্চ নিভে যায়। তারপর সকালে গ্রামের লোকেরা দেখে নাসিম শ্মশানের মাঝখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। তার মুখে সাদা, ঠোঁট কালো, চোখ খোলা, কিন্তু স্থির। চারপাশে ছড়ানো কিছু শুকনা ফুল, আর একটা ভাঙ্গা চুরি পড়ে আছে পাশে। মানে ওই নাসিম ওই রাতের বেলায় উনি গান হারায়, মানে অজ্ঞান হয়ে যায়, তখন শ্মশানের মধ্যে পড়েছিল। এর পরের দিন সকালে গ্রামের লোকেরা ওইখানে তাকে দেখতে পায়, ওই শ্মশানের মাঝখানে। আর ওর চারদিকে ছিল কাঁচের টুকরো, মানে কাঁচ, হাতের চুড়ি যেটা বলে ওইটা, আর কিছু শুকনো ফুল। নাসিম তখন বেঁচে আছে, কিন্তু কথা বলতে পারে না।
3 দিন পর সে শুধু একটাই কথা বলে, ও বলেছিল আমি তার জায়গা দখল করেছি। তারপর থেকে নাসিম আর কথা বলেনি। মানে উনি শুধু একটা কথাই বলতে পারছে ঘটনার 3 দিন পরে, যে ও বলছে যে আমি কেন ওর জায়গাটা দখল করলাম। একটা কথা বলেই নাসিমের জবান আটকে গেছে, মানে নাসিম আর কোনো দিনও কথা বলতে পারছে না। আজও বিলদার পাড়ায় সেই শ্মশানে কেউ যায় না। লোকজন বলে রাত 12টার পর সেখানে এক মেয়ে ঘুরে, হাতে ধূপ, চোখে লাল, আর বলে তুমি কি নাসিমকে দেখেছ? আর এখানে এই ঘটনাটা শেষ হয়। তো আপনারা অবশ্যই এরকম ঘটনাগুলো যদি শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কারণ হচ্ছে আমি কিন্তু ভাই ভূতের সিনেমার অনেক বড় একটা ফ্যান। এই যে রাসেল ভাই আছে, তারপর আরো অনেকজনের ভূতের সিনেমা শুনি, এগুলো অনেক লং স্টোরি, অনেক বড় বড় স্টোরি। বাট আমি যেহেতু এই যেভাবে শুনি, হয়তো বা সবাই ওইভাবেই শুনে, যেমন রাত্রে ঘুমানোর আগে বালিশের কাছে মোবাইলটা রেখে ঘটনাটা চালু করে ওইভাবেই শুনে। তো আমিও ভিন্ন না, আমিও এরকমই। কিন্তু কথা হয়েছে ওনাদের ঘটনাগুলো অনেক লম্বা, অনেক লং, যাতে করে আমরা কিন্তু পুরো ঘটনাটা শুনতে পারি না। দেখা গেছে 10 মিনিট, 15 মিনিট বা 20 মিনিট পর্যন্ত আমরা ঘুমাই যাই। তো দেখে পুরো ঘটনাটা শুনি না, এর পরের দিনের জন্য মনে করেন অপেক্ষায় থাকি যে ওই পরের দিন আবার ঘটনাটা শুনবো। কিন্তু এই ঘটনা কিন্তু আর শোনা হয়নি, কারণ এর পরের দিন আবার ইউটিউবে ঢুকে দেখে গেছে অনেক আকর্ষণীয় থাম্বনেল, অনেক আকর্ষণীয় ঘটনা, তখন ওই ঘটনার পেছনে পড়ে যায়, আবার কোনো নতুন ঘটনায় ক্লিক করি। তো এরকম করে কিন্তু ঘটনাগুলো কিন্তু আর পুরোটা শোনা হয় না। তো আর পুরো ঘটনা যদি না শোনা হয় তাহলে কিন্তু মজা আসে না। ঘটনার মেইন হয়েছে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ঘটনাটা শোনা, তাহলেই কিন্তু মজা পাওয়া যায়। তো এই দিক চিন্তা ভাবনা করে আমি ভাবলাম যে যদি লং স্টোরির মধ্যে ঘটনাগুলো শেষ করা যায়, অথবা লাস্টে কিন্তু মেন মজাটা ঘটনার, তো হয়তোবা ভালো হয়। তো অবশ্যই আপনারা জানাবেন যে কেমন হয় ঘটনাগুলা, আর কি ধরনের ঘটনা চান, আমি অবশ্যই ওই ধরনের ঘটনা বলতে চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।